আজ আমরা জীবনের জন্য পানি অধ্যায়টি পড়ব। পানি আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, উদ্ভিদ ও প্রাণী কিভাবে পানি ব্যবহার করে এবং পানি চক্র কিভাবে কাজ করে, এসব আমরা সহজভাবে শিখব। চলো আমরা মনোযোগ দিয়ে নতুন বিষয়টি জানার চেষ্টা করি। অধ্যায় ৩, জীবনের জন্য পানি। আমাদের চারপাশ ঘিরে আছে পানি। প্রাকৃতিক উৎস যেমন বৃষ্টিপাত, নদী, সমুদ্র ইত্যাদি থেকে আমরা পানি পাই। মানুষের তৈরি উৎস যেমন দিঘি, পুকুর, কূপ, নলকূপ ইত্যাদি থেকেও পানি পাওয়া যায়। পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না, তাই পানির অপর নাম জীবন। পানির প্রাকৃতিক উৎস মানুষের তৈরি পানির উৎস। ১. উদ্ভিদ ও প্রাণীর জন্য পানি। প্রশ্ন: উদ্ভিদ ও প্রাণীর জন্য পানি প্রয়োজন কেন? উদ্ভিদে পানি প্রয়োজন কারণ উদ্ভিদের দেহের প্রায় ৯০% পানি থাকে। পানি উদ্ভিদ খাদ্য তৈরিতে সাহায্য করে, যেমন প্রাকৃতিক রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য তৈরি। পানি মূলের মাধ্যমে মাটি থেকে পুষ্টি শোষণ ও কাণ্ড ও পাতায় পরিবহনে সাহায্য করে। গরমে পানি উদ্ভিদকে সতেজ ও জীবিত রাখে। প্রাণীতে পানি প্রয়োজন কারণ প্রাণীর দেহের বড় অংশই পানি দিয়ে গঠিত, যেমন মানুষের দেহে 60-70% পানি থাকে। পানি খাদ্য পরিপাক ও পুষ্টি উপাদান শোষণ ও পরিবহনে সাহায্য করে। পানি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। সংক্ষেপে, পানি উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি, কারণ এটি তাদের শারীরিক কাজকর্ম ও জীবনধারণে অপরিহার্য। পানির ব্যবহার। কাজ কি করতে হবে? ১. নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। কিভাবে পানি ব্যবহার করে উদ্ভিদ, প্রাণী। ২. উদ্ভিদ ও প্রাণী কিভাবে পানি ব্যবহার করে ছকে তার একটি তালিকা তৈরি করি। নিচে উদ্ভিদ ও প্রাণী কিভাবে পানি ব্যবহার করে তার একটি তালিকা ছকে দেয়া হল। উদ্ভিদ কিভাবে পানি ব্যবহার করে, প্রাণী কিভাবে পানি ব্যবহার করে। ১. খাদ্য তৈরিতে প্রাকৃতিক খাদ্য প্রস্তুতি সাহায্য করে। ১. পানি পান করে বেঁচে থাকে। ২. মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করে। ২. খাদ্য হজমে পানি ব্যবহার করে। ৩. শরীরের অংশে পুষ্টি পরিবহন করে। ৩. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ৪. গরমে উদ্ভিদকে সতেজ রাখে। ৪. দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহন করে। ৫. অক্সিজেন উৎপাদনে সাহায্য করে। ৫. বর্জ্য নিষ্কাশনে পানি কাজে লাগে। ৩. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। ক. প্রাণী পানি পান করে কিন্তু উদ্ভিদ পানি পান করে না। তাহলে উদ্ভিদ কিভাবে পানি ব্যবহার করে? উত্তর: প্রাণী পানি মুখ দিয়ে পান করে, কিন্তু উদ্ভিদ মাটির মাধ্যমে মূল দিয়ে পানি শোষণ করে। পানি উদ্ভিদের কোষে গিয়ে খাদ্য তৈরিতে, পুষ্টি উপাদান পরিবহন ও গরমে ঠান্ডা রাখার কাজে লাগে। খ. তোমার কি মনে আছে, প্রাণী শুধু পান করার জন্য নয়, অন্যান্য কাজেও পানি ব্যবহার করে? উত্তর: প্রাণী পানি শুধু পান করার জন্যই নয়, বরং খাদ্য হজমে সাহায্য করতে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে, পুষ্টি উপাদান দেহে পরিবহন করতে ও বর্জ্য বের করতে পানি ব্যবহার করে। এভাবে তোমরা একে অপরের সঙ্গে কথা বলো, পরস্পরের মতামত শোনো এবং এই বিষয়গুলো বোঝার চেষ্টা করো। এতে তোমাদের ধারণা আরও পরিষ্কার হবে। সারসংক্ষেপ: জীবের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়। পানি ছাড়া জীব বাঁচতে পারে না। উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। উদ্ভিদের দেহের প্রায় ৯০% পানি। উদ্ভিদ খাদ্য তৈরিতেও পানি ব্যবহার করে। উদ্ভিদ মূলের মাধ্যমে মাটি থেকে পানির সাহায্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ করে। এছাড়া পুষ্টি উপাদান কাণ্ড ও অন্যান্য অংশে পরিবহন করতে পানির প্রয়োজন হয়। প্রচণ্ড গরমে পানি উদ্ভিদকে সতেজ রাখতে সাহায্য করে। সূর্যালোক, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, মূল, খনিজ পদার্থ, পানি, খাদ্য তৈরিসহ নানা কাজে উদ্ভিদ পানি ব্যবহার করে। প্রাণী বেঁচে থাকার জন্য প্রাণীদেরও পানি প্রয়োজন। মানবদেহের 60-70% পানি। পানি ছাড়া কোনো প্রাণীই বেঁচে থাকতে পারে না। আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন পানি সেই খাদ্য পরিপাকে সাহায্য করে। পুষ্টি উপাদান শোষণ ও দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহনের জন্য পানি প্রয়োজন। পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। পানি পানে দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে, দেহে পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে, খাদ্য পরিপাকে সাহায্য করে, দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। বেঁচে থাকার জন্য আমাদের পানি প্রয়োজন। ২. পানি চক্র। ১. পানির অবস্থার পরিবর্তন। আমরা কি কখনো সকালে ঘাসের উপর বিন্দু বিন্দু পানি জমে থাকতে দেখেছি? এই পানির বিন্দুগুলো কোথা থেকে আসে? ঘাসের উপর বিন্দু বিন্দু পানি। অনুমান করতে পার পানির বিন্দুগুলো কোথা থেকে আসে? অনুমান:
ঘাসের উপর জমে থাকা বিন্দু বিন্দু পানি বায়ু থেকে আসে। রাতে বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘাসের ওপর জমে যায়। প্রশ্ন, পানির ফোঁটাগুলো কিভাবে তৈরি হয়? রাতে যখন বায়ু ঠান্ডা হয়, তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প তরল পানিতে পরিণত হয়। এই প্রক্রিয়াকে ঘনীভবন বলে। তাই ঘাসের উপর ছোট ছোট পানির ফোঁটা জমে থাকে। এই পানির ফোঁটাগুলোকে শিশির বলা হয়। কাজ: গ্লাসের গায়ে পানির বিন্দু। কি করতে হবে? ১. ২টি পরিষ্কার গ্লাস, পানি ও বরফ নিই। ২. নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। গ্লাস ক কক্ষ তাপমাত্রার পানি, গ্লাস খ বরফ দেওয়া পানি। গ্লাস, পানি এবং অবস্থা। গ্লাসের গায়ে পানির বিন্দু দেখা যায় কি? পর্যবেক্ষণ, মন্তব্য। ক. কক্ষ তাপমাত্রার পানি। না, গ্লাসের বাইরে পানি জমেনি। খ. বরফ দেওয়া পানি। হ্যাঁ, গ্লাসের বাইরে পানি ফোঁটা জমেছে। ৩. ২টি গ্লাসেই কক্ষ তাপমাত্রার পানি ঢালি এবং একটিতে কয়েক খণ্ড বরফ নিই। গ্লাস ক, গ্লাস খ। ৪. কিছুক্ষণ পর গ্লাস দুইটির বাইরের পৃষ্ঠ পর্যবেক্ষণ করি এবং ছকে তার ছবি আঁকি। ৫. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। ফলাফল: আমরা গ্লাস খ এর বাইরের পৃষ্ঠে পানির ফোঁটা দেখতে পেলাম। অপরদিকে, গ্লাস ক এর বাইরের পৃষ্ঠে কোনো পানির ফোঁটা দেখতে পেলাম না। পানির ফোঁটা: গ্লাস ক, গ্লাস খ। আলোচনা: ফলাফলের ভিত্তিতে নিচের বিষয়গুলো চিন্তা করি। ১. দুইটি গ্লাসের মধ্যে পার্থক্য কি? দুইটি গ্লাসের মধ্যে পার্থক্য হল: গ্লাস ক, এতে কক্ষ তাপমাত্রার পানি ছিল। গ্লাসের বাইরের পৃষ্ঠে পানি জমেনি কারণ গ্লাস ও বাইরের বায়ুর তাপমাত্রার পার্থক্য খুব কম বা নেই, তাই বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয়নি। গ্লাস খ, এতে বরফ দেওয়া পানি ছিল, যার কারণে গ্লাস ঠান্ডা ছিল। গ্লাসের ঠান্ডা পৃষ্ঠের কারণে চারপাশের বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে গ্লাসের বাইরের পৃষ্ঠে পানির ফোঁটা বা শিশির হিসেবে জমে গেছে। সারমর্ম: গ্লাস খ র ঠান্ডা পৃষ্ঠে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পানির ফোঁটা তৈরি হয়, আর গ্লাস কতে তা হয়নি। ২. পানির ফোঁটাগুলো কোথা থেকে এলো বা কেমন করে এলো? পানির ফোঁটাগুলো বায়ু থেকে এসেছে। বায়ুতে ছোট ছোট জলীয় বাষ্প আকারে পানি থাকে। যখন বায়ুর জলীয় বাষ্প ঠান্ডা কোনো পৃষ্ঠের সাথে স্পর্শ করে, তখন তা ঠান্ডা হয়ে তরল পানিতে পরিণত হয়। এই প্রক্রিয়াটিকে ঘনীভবন, কন্ডেনসেশন বলে। অর্থাৎ, গ্লাসের ঠান্ডা পৃষ্ঠে বায়ুর জলীয় বাষ্প জমে পানি ফোঁটা আকারে হয়ে ওঠে, যেটাই আমরা গ্লাসের বাইরের দিকে পানি ফোঁটা হিসেবে দেখি। সারসংক্ষেপ: রাতে ঘাস, গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে শিশির বলে। বায়ু যখন ঠান্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে, তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানির ফোঁটা হিসেবে জমা হয়। বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়। বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে। পানিকে যখন তাপ দেওয়া হয়, তখন তা জলীয় বাষ্পে পরিণত হয়। তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে বাষ্পীভবন। মাকড়সার জালে শিশির: তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়। বরফকে তাপ দিলে তা পানিতে পরিণত হয়। পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয়। জলীয় বাষ্পকে ঠান্ডা করা হলে তা ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয়। যখন পানিকে শীতল করা হয়, তখন তা জমে কঠিন বরফে পরিণত হয়। পানির রূপ তিনটি: বরফ, কঠিন পানি, তরল বাষ্প। বরফ, তাপ প্রয়োগ, ঠান্ডা করা, জলীয় বাষ্প। পানির অবস্থার পরিবর্তন। ২. পানি চক্র কি? বৃষ্টির পর মাটিতে পানি জমে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়। পানি কোথায় চলে যায়? পানি চক্র কি? পানি চক্র হল পৃথিবীর পানির অবস্থার পরিবর্তনের প্রক্রিয়া, যেখানে পানি বাষ্পে পরিণত হয়, বায়ুতে উঠে ঠান্ডা হয়ে আবার তরল পানিতে ফিরে আসে এবং অবিরাম এই প্রক্রিয়াটি চলতে থাকে। এই চক্রের মাধ্যমে পানি বিভিন্ন অবস্থায় থেকে অন্য অবস্থায় চলে যায় এবং অবশেষে আবার একই জায়গায় ফিরে আসে। বৃষ্টির পর মাটিতে পানি জমে থাকলে কিছুক্ষণ পর পানি অদৃশ্য হওয়ার কারণ: বৃষ্টির পানি মাটিতে জমে থাকে, কিন্তু কিছুক্ষণ পর তা অদৃশ্য হয়ে যায় কারণ: ১. মাটির মধ্যে পানি শোষিত হয়। ২. সূর্যের তাপে পানি বাষ্পে পরিণত হয়ে বায়ুতে উঠে যায়, যাকে বাষ্পীভবন বলে। ৩. পানি বাষ্প হয়ে বায়ুমণ্ডলে উঠে গিয়ে আবার মেঘ তৈরি করে। এই কারণে মাটিতে জমা থাকা পানি কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে বায়ুতে ফিরে যায়। ক. মাটিতে জমে থাকা পানি কোথায় চলে যায় আমরা কি অনুমান করতে পারি? উত্তর: মাটিতে জমে থাকা পানি মূলত দুই জায়গায় চলে যায়। ১. মাটির মধ্যে শোষিত হয়, পানি মাটির কণা ও গর্তে শোষিত হয়ে যায়,
যা গাছের মূল থেকে পানি নেওয়ার জন্য প্রয়োজন হয়। 2. বাষ্পীভবন হয়ে বায়ুতে উঠে যায়। সূর্যের তাপে পানি বাষ্পে পরিণত হয়ে বায়ুতে চলে যায়। তাই মাটিতে জমে থাকা পানি ধীরে ধীরে মাটির মধ্যে শোষিত হয় অথবা বাষ্প হয়ে বায়ুতে ফিরে যায়। প্রশ্ন: পানি কোথা থেকে আসে এবং কোথায় চলে যায়? উত্তর: পানি প্রধানত আসে সমুদ্র, নদী, পুকুর, বৃষ্টিপাত, বরফ গলনের মাধ্যমে। সূর্যের তাপে এই পানি বাষ্পীভূত হয়ে বায়ুতে মিশে যায়। বায়ুতে মিশে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভবন ঘটিয়ে মেঘ তৈরি করে। মেঘ থেকে বৃষ্টি বা তুষারপাত হয়ে পানি আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। পানি চলে যায়, মাটির মধ্যে শোষিত হয়ে ভূগর্ভস্থ পানিতে পরিণত হয়। নদী, পুকুর ও সমুদ্রে গড়িয়ে যায়। বাষ্পীভবনের মাধ্যমে বায়ুতে ফিরে যায়। এই পুরো প্রক্রিয়াটিকে পানি চক্র বলে। বায়ুতে পানি আছে। কাজ কি করতে হবে? 1. একটি পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ এবং বরফসহ পানি ভর্তি একটি পাত্র নেই। 2. নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। কাজের ছক: পর্যবেক্ষণ। ব্যাগের ভিতরের গায়ে যা দেখতে পেলাম। শুরুতে ব্যাগের ভিতরের গায়ে কোনো পানি জমে নেই। কিছুক্ষণ পর ব্যাগের ভিতরের গায়ে ছোট ছোট পানির ফোঁটা জমে গেছে। ব্যাখ্যা: বরফ দিয়ে ঠান্ডা করা পানির পাত্রের কাছে থাকা প্লাস্টিকের ব্যাগের ভিতরের গায়ে পানি জমে যাওয়ার কারণ হল বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে তরল পানিতে পরিণত হয়েছে। অর্থাৎ বায়ুতে আসলেই পানি, জলীয় বাষ্প থাকে, যা ঠান্ডা স্থলের সঙ্গে স্পর্শ করলে পানি হিসেবে দেখা যায়। 3. পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ বায়ু দ্বারা পূর্ণ করি এবং মুখ শক্ত করে বাঁধি। 4. ব্যাগটি কিছুক্ষণের জন্য বরফসহ পানির পাত্রে ডুবিয়ে রাখি এবং কিছুক্ষণ পর সরিয়ে ফেলি। 5. ব্যাগের ভেতরে কী পরিবর্তন ঘটতে পারে তা অনুমান করি। 6. ব্যাগের ভিতরের অংশটি পর্যবেক্ষণ করি এবং ছবি আঁকি। 7. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। আলোচনা: পর্যবেক্ষণের ভিত্তিতে নিচের বিষয়গুলো চিন্তা করি। 1. ব্যাগের ভেতরে কি ঘটছে? কেন ঘটেছে? ব্যাগের ভেতরে থাকা বায়ুর মধ্যে জলীয় বাষ্প ছিল। যখন ব্যাগটি ঠান্ডা পানির পাত্রের কাছে রাখা হয়, তখন ব্যাগের গায়ের তাপমাত্রা কমে যায়। ঠান্ডা হওয়ার কারণে বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প তরল পানিতে পরিণত হয়ে ব্যাগের ভিতরের গায়ে ছোট ছোট পানির ফোঁটা জমে যায়। এই প্রক্রিয়াকে ঘনীভবন বলে। 2. আমরা কি অনুমান করতে পারি বায়ুতে কি আছে? আমরা অনুমান করতে পারি যে বায়ুতে জলীয় বাষ্প বা পানি রয়েছে। অর্থাৎ বায়ুতে পানি গ্যাস আকারে মিশে থাকে, যা ঠান্ডা হলে তরল পানিতে পরিণত হয়। সারসংক্ষেপ: পরীক্ষাটি থেকে জেনেছি যে বায়ুতে জলীয় বাষ্প আছে। ভূপৃষ্ঠের 1 ভাগ ভূমি ও 3 ভাগ পানি এবং এই পানির অনেকটাই সূর্যের তাপে বাষ্পীভূত হয় এবং বায়ুতে মিশে যায়। তার মানে হচ্ছে পানি তরল অবস্থা থেকে জলীয় বাষ্পে পরিণত হয়। যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে এবং পুনরায় উৎসে ফিরে আসে তাকে পানি চক্র বলে। এই চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থার পরিবর্তন ঘটছে। সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। বাষ্পীভূত পানি উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে। এই মেঘের পানিকণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। শীত প্রধান দেশে তুষারও মেঘ থেকেই পড়ে। বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে। মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে। নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং বাষ্পীভূত হয়ে আবার বায়ুতে ফিরে যায়। তুষারপাত, বৃষ্টিপাত, মাটির পানি শোষণ, ঘনীভবন, মেঘ বাষ্প, বাষ্পীভবন, পানি, উদ্ভিদের পানি গ্রহণ। পানি চক্র। 3. পানি দূষণ। প্রাকৃতিক পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে পানি দূষিত হয়। পানি দূষণ জীবের জন্য ক্ষতিকর। পানি দূষণের কারণ: মানুষের কর্মকাণ্ড পানি দূষণের প্রধান কারণ। কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক, কলকারখানার রাসায়নিক দ্রব্য, গৃহখালির বর্জ্যের মাধ্যমে পানি দূষিত হয়। এছাড়া নদী বা পুকুরে গরু ছাগল গোসল করানো এবং কাপড়চোপড় ধোয়ার কারণেও পানি দূষিত হয়। পলিথিন ও প্লাস্টিক জাতীয় সামগ্রী পানিতে ফেলার কারণেও পানি দূষিত হয়। গৃহকর্মের কারণে পানি দূষণ। পানি দূষণের প্রভাব: পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটছে। এই দূষণের প্রভাব মানুষের উপরও পড়ছে। দূষিত পানি পান করে মানুষ টাইফয়েড, ডায়রিয়া বা কলেরার মতো পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। ময়লা আবর্জনা কুড়িয়ে পানি দূষণ রোধ। কিভাবে পানি দূষণ প্রতিরোধ করা যায়? কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারি।
এছাড়া রান্নাঘরের ও টয়লেটের বর্জ্য নিষ্কাশন নালায় এবং তেল না ফেলে দূষণ রোধ করতে পারি। পুকুর, নদী, হ্রদ কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলে পানি দূষণ কমাতে পারি। সমুদ্র সৈকতে পড়ে থাকা ময়লা এবং খাল বিল কিংবা নদীতে ভাসমান ময়লা আবর্জনা কুড়িয়ে আমরা পানি পরিষ্কার রাখতে পারি। আলোচনা: আমরা কিভাবে পানি দূষণ প্রতিরোধ করতে পারি? পানি দূষণ প্রতিরোধের জন্য আমরা নিচের কাজগুলো করতে পারি। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। নদী, বিল, পুকুর ও নালা খালায় কোনো আবর্জনা বা প্লাস্টিক ফেলবেন না। রাসায়নিক ব্যবহার কমানো। কৃষিতে কম রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হবে যাতে মাটি ও পানি দূষিত না হয়। শৌচাগার ও গৃহস্থালী নোংরা পানি সঠিকভাবে নিষ্কাশন। ঘর থেকে নাওন নোংরা পানি সরাসরি নদী বা পুকুরে ফেলা বন্ধ করতে হবে, সঠিক ব্যবস্থা নিতে হবে। শিল্প কারখানায় ফ্যাক্টরি নিষ্কাশন নিয়ন্ত্রণ। কারখানার বর্জ্য পানি শোধন করে তারপরই পরিবেশে ছাড়তে হবে। সচেতনতা বৃদ্ধি। মানুষকে পানি দূষণের ক্ষতি ও প্রতিরোধ সম্পর্কে সচেতন করতে হবে। পানির উৎস সংরক্ষণ। জলাশয়, নদী ও ঝর্ণার পানি রক্ষা করতে হবে, বন সংরক্ষণ করতে হবে। এগুলো করলে আমরা পানি দূষণ থেকে রক্ষা পেতে পারি। ১. পানি দূষণ প্রতিরোধে আমাদের করণীয় কী তা খাতায় লিখি। ২. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। ৪. নিরাপদ পানি। সুস্থ থাকার জন্য শুধু উদ্ভিদ ও প্রাণীই নয়, মানুষেরও নিরাপদ পানি প্রয়োজন। প্রশ্ন: আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি? নিরাপদ পানি পেতে আমরা যা করতে পারি: পরিষ্কার পানি ব্যবহার করা, পানি পান করার আগে ভালো করে ছাঁকনো বা ছেঁকে নেয়া। জল উবলানো, পানি খাওয়ার আগে ভালোভাবে উবাল দিতে হবে যেন ব্যাকটেরিয়া মরে যায়। পরিষ্কার সংরক্ষণ, পানি পরিষ্কার বাটিতে সংরক্ষণ করতে হবে এবং ঢাকনা দিয়ে ঢাকা রাখতে হবে। পরিষ্কার পানির উৎস ব্যবহার। নোংরা নদী, পুকুরের পানি না নিয়ে টিউবওয়েল, কুয়া অথবা বিশুদ্ধ পানির উৎস থেকে পানি নেয়া। পানির পাত্র পরিষ্কার রাখা, পানি রাখার বাটি বা বোতল নিয়মিত পরিষ্কার করতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখা, আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখা যাতে পানিতে কোনো ধরনের দূষণ না হয়। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার। যেখানে উবাল দেওয়া সম্ভব না সেখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে। এগুলো মেনে চললে আমরা নিরাপদ ও সুস্থ পানি পেতে পারি। সরল ছাঁকনি। কাজ: কী করতে হবে? ১. কোনো পুকুর বা নদী থেকে সংগ্রহ করা ময়লা পানি, প্লাস্টিকের বোতল, পাতলা কাপড়, বালি, ছোট ছোট পাথরের টুকরো এবং পরিষ্কার গ্লাস নিই। ২. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। ছাঁকনের পূর্বে, গ্লাস ক, ছাঁকনের পরে, গ্লাস খ। ৩. পুকুর বা ডোবা থেকে সংগ্রহ করা ময়লা পানি পর্যবেক্ষণ করে বাম পাশের কলামে ছবি আঁকি। ৪. ডান পাশের ছবির মতো করে একটি পানির ফিল্টার প্রস্তুত করি। ৫. ফিল্টারে ময়লা পানি ঢালি। ৬. ফিল্টার থেকে নির্গত পানি পর্যবেক্ষণ করি এবং ছকের ডান পাশের কলামে ছবি আঁকি। ছোট পাথরের নিচে বালি, এর নিচে কাপড়, ময়লা পানি ঢালি, বেরিয়ে আসলো পানি, পরিষ্কার পানি। ৭. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। প্লাস্টিকের বোতলের ধারালো প্রান্তে হাত কেটে যেতে পারে। সারসংক্ষেপ: পরিষ্কার কিন্তু অনিরাপদ পানি। মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানিই হল নিরাপদ পানি। কিছু পানি মানুষের জন্য নিরাপদ, যেমন নলকূপের পানি। আবার কিছু পানি মানুষের পানের জন্য নিরাপদ নয়, যেমন পুকুর বা নদীর পানি। তাই পান করা এবং রান্নার কাজে ব্যবহার করার পূর্বে পানি নিরাপদ করা প্রয়োজন। মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হল পানি বিশুদ্ধকরণ। নিচে পানি নিরাপদ করার কিছু উপায় বর্ণনা করা হল। ছাঁকন: ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করার প্রক্রিয়াই হল ছাঁকন। পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করা যায়, তবে এই প্রক্রিয়ায় প্রাপ্ত পানি পরিষ্কার হলেও তা জীবাণুমুক্ত নয়। তাই নিরাপদ পানির জন্য এই পানিকে ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হবে। থিতানো: একটি কলস বা পাত্রে নদী বা পুকুরের পানি নিয়ে রেখে দেই। কিছুক্ষণ পর দেখা যাবে পাত্রের তলায় তলানি জমেছে, উপরের অংশের পানি পরিষ্কার হয়েছে। পানিতে থাকা ময়লা যেমন বালি, কাদা ইত্যাদি সরানোর এই প্রক্রিয়াই হল থিতানো। ছাঁকন প্রক্রিয়া: ফুটানো: পানি জীবাণুমুক্ত করার একটি ভালো উপায় হল ফুটানো। জীবাণুমুক্ত নিরাপদ পানির জন্য ২০ মিনিটের বেশি সময় ধরে পানি ফুটাতে হবে। রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ: অনেক সময় বন্যা বা জলোচ্ছ্বাসের কারণে পানি ফুটানো সম্ভব হয় না। এই ক্ষেত্রে ফিটকিরি, ব্লিচিং পাউডার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি পরিমাণমতো মিশিয়ে আমরা পানি নিরাপদ করতে পারি। তবে মনে রাখতে হবে আর্সেনিকযুক্ত পানি এই সকল প্রক্রিয়ার মাধ্যমে নিরাপদ করা যায় না। অনুশীলনী: ১.
সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। 1. উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন? ক. পানি। 2. কোনটি পানি দূষণের কারণ? ঘ. নর্দমার বর্জ্য। 3. পানিতে মিশে থাকা বালি, কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কি বলে? ক. ছাঁকন। 2. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1. পানিচক্র কি? পানিচক্র হল প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে পানি বায়ু, মাটি, নদী, সমুদ্র ইত্যাদির মধ্যে চলাফেরা করে, যেমন বাষ্পীভবন, সংবহন, বৃষ্টি ইত্যাদি। 2. পানি দূষণ প্রতিরোধের 3টি উদাহরণ দিই। পানি দূষণ প্রতিরোধের 3টি উদাহরণ: নর্দমার বর্জ্য সঠিকভাবে নিষ্কাশন করা, কারখানার বিষাক্ত পানি সরাসরি নদী বা জলাশয়ে ফেলা বন্ধ করা, পানির উৎস রক্ষা করা এবং আবর্জনা ফেলা থেকে বিরত থাকা। 3. অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার 4টি উপায় লিখি। অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার 4টি উপায়: পানি ফুটিয়ে নেওয়া, পানি ছাঁকন, ফিল্টার করা, সোলার ডাইনামিক্স বা রোদে শুকানো, রাসায়নিক প্রক্রিয়া যেমন ক্লোরিন ব্যবহার। 4. বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়, কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়। ওই পানি কোথায় যায়? বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়, কিছুক্ষণ পর সেই পানি কোথায় যায়? পানি বাষ্পীভবনের মাধ্যমে বায়ুতে চলে যায় অথবা মাটির গভীরে শোষিত হয়। 5. পানির 3টি অবস্থা কি কি? তরল, যেমন পানি; কঠিন, যেমন বরফ; বাষ্প, গ্যাসীয় অবস্থা। বর্ণনামূলক প্রশ্ন। 1. বরফসহ পানির গ্লাসের বাইরের পৃষ্ঠ কেন ভিজে যায় তা ব্যাখ্যা কর। বরফসহ পানির গ্লাস ঠান্ডা থাকে। গরম বায়ুর সঙ্গে যখন গ্লাসের ঠান্ডা পৃষ্ঠের স্পর্শ ঘটে, তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানির ফোঁটা, বিন্দু হিসেবে গ্লাসের বাইরে জমে যায়। এটিকেই ঘনীভবন বলে, তাই গ্লাসের বাইরের পৃষ্ঠ ভিজে যায়। 2. পানিচক্র ব্যাখ্যা কর। পানিচক্র হল একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে পানি বিভিন্ন অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়ে এক স্থানে থেকে অন্য স্থানে চলে যায়। সূর্যের তাপে পানির তরল অংশ বাষ্পে পরিণত হয়, বাষ্পীভবন। বাষ্প উপরে উঠে ঠান্ডা হলে পানি জমে মেঘ তৈরি হয়, ঘনীভবন। মেঘ থেকে বৃষ্টি হয়ে পানি আবার মাটিতে ফিরে আসে। এরপর পানি মাটিতে শোষিত হয় বা নদীতে গিয়ে সাগরে পৌঁছে আবার বাষ্পীভবন শুরু হয়। এই প্রক্রিয়া চালু থাকে, যা পৃথিবীর পানি নিয়ন্ত্রণ করে। 3. জীবের কেন পানি প্রয়োজন? পানি জীবনের জন্য অপরিহার্য। উদ্ভিদ ও প্রাণী উভয়ের দেহে পানি থাকে যা পুষ্টি শোষণ, পরিবহন ও খাদ্যপাচনে সাহায্য করে। উদ্ভিদ পানি ব্যবহার করে খাদ্য তৈরি করে এবং প্রাণী পানি পান করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও দেহের কাজ চালায়। পানি ছাড়া জীব বাঁচতে পারে না। 4. বাতাসে পানি আছে তা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? যখন ঠান্ডা কোনো পৃষ্ঠের স্পর্শে বায়ুতে থাকা জলীয় বাষ্প ঘনীভবিত হয়ে পানির ফোঁটা তৈরি করে, যেমন শিশির বা গ্লাসের বাইরের পানির ফোঁটা, তখন বোঝা যায় বাতাসে জলীয় বাষ্প থাকে। 5. পুকুরের পানি থেকে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি? পুকুরের ময়লা পানি ছাঁকনি দিয়ে ছেঁকে, পানি থিতিয়ে বালি ও কাদা ঝরে যাওয়ার পরে পরিষ্কার করা যায়। তারপর পানি ফুটিয়ে বা রাসায়নিক পদ্ধতিতে জীবাণুমুক্ত করতে হয়। এভাবেই পুকুরের পানি নিরাপদ করে পান করা যায়। 6. ঠান্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির কেন একই রকম? দুটি ক্ষেত্রেই বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা পৃষ্ঠের স্পর্শে ঘনীভবিত হয়ে পানি বিন্দু তৈরি করে। গ্লাসের পানির কণা এবং ঘাসে জমা শিশির একই প্রক্রিয়ার ফলাফল। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।